গুড ইভিনিং প্রিয় দর্শকরা। আজকে আমি হঠাৎ করেই হাজির হয়েছি বর্তমান যে উত্তেজনা শুরু হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। সরকার এবং ছাত্র আন্দোলন এবং তার বিপরীতে জনগণের উপরেও যে চাপ পড়েছে সবকিছু নিয়ে আজকে বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর মুফাজ্জল ইসলাম প্রবাস থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ওনার যে ওনার মুক্তিযুদ্ধের সময়কার যে বিষয় অভিজ্ঞতা। ওনার যেহেতু এই যে আপনার জন্মসালটা যেন কত? 66। 66। তো যুদ্ধের আগে ওনার জন্ম। আর ওনার অনেক অভিজ্ঞতা আছে ৭১ নিয়ে, ৫২ নিয়ে। ওনার অনেক পড়াশোনা আছে যেহেতু তিনি ডক্টরেট করেছেন এবং সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। তো আপনারা যারা লাইভটি এখন দেখবেন বা পরে দেখবেন, প্রত্যেকে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে পরামর্শ দিবেন যে পরবর্তীতে আমাদের আর কোন আলোচনা শুনতে চান কিনা। তো আমি আর কথা বাড়াবো না। আমি আমাদের দর্শকদের জন্য যদি অপেক্ষা করি সেটা পরবর্তী সময়ে কারো কাছে বিরক্তির কারণ হতে পারে। আমরা আলোচনা শুরু করে দেব। ডক্টর মুফাজ্জল ইসলামের কাছে আমি প্রথমে চলে যাব। আমি একটু অতীতে চলে যাব, কারণ হচ্ছে বর্তমান জানতে হলে আমাদেরকে পিছনে যেতে হবে। যদি বর্তমান ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট, ওদের যে বর্তমান চিত্র আমরা দেখতে পাচ্ছি, সে আগের ছাত্র আন্দোলনের চিত্র কেমন ছিল, বা তখনকার যে আমরা তো জানি বঙ্গবন্ধু নিজেও কিন্তু ছাত্র আন্দোলন করে বহিষ্কৃত হয়েছিলেন। যে উনি আইন বিভাগের ছাত্র হয়ে ভর্তি হয়েছিলেন, উনি পারেননি তখন। ওইখানকার প্রভাষক বা তৃতীয় শ্রেণীর যারা কর্মচারী ছিলেন বা কর্মকর্তা ছিলেন তাদের অধিকারের জন্য কিন্তু তিনি লড়াই করেছিলেন এবং আন্দোলন শেষ পর্যন্ত করে গিয়েছিলেন। তো ওনার সেই আন্দোলন থেকেও বা আমরা কি শিক্ষা নিতে পারি? তো আপনার কাছে আমার এই প্রশ্ন, আপনি দয়া করে উত্তর দেবেন। ধন্যবাদ শ্রুতি খান। আসলে আমরা এই আন্দোলন কোন দিকে যাচ্ছে এবং আন্দোলনটা কি হওয়া উচিত এবং আন্দোলনটার মূল শুরুটা কোথা থেকে, এগুলো বুঝতে হলে আসলে অনেক পেছনে যেতে হবে। আন্দোলনের মূল বিষয়টা হচ্ছে কোটা, এবং সেই কোটাটা মেধাভিত্তিক হবে নাকি মূলত সেখানে মুক্তিযুদ্ধ, এথনিসিটি, এথনিক মাইনরিটি ইত্যাদি বিষয়গুলো দেখা হবে। এখানে সংবিধানের কিছু বিষয় আছে, এখানে সংবিধানের কতগুলো ধারা আছে, 19, 27, 28, 111, 112 ইত্যাদি। কিন্তু সংবিধান তো আর ঐশী কিতাব নয় যে এটাকে চেঞ্জ করা যাবে না, বা এটাকে আরো পরিশোধন করা যাবে না, সংশোধন করা যাবে না, আইন প্রণয়ন করা যাবে না, তা তো নয়। মুক্তিযুদ্ধ হয়েছে আজকে থেকে প্রায় 52 বছর আগে। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 4.5 বছর। কিন্তু মুক্তিযুদ্ধের পরে যখন প্রথম বাংলাদেশ জন্ম হয় 72 সালে আমি ক্লাস 1-এ ভর্তি হই। দ্যাট মিনস নতুন বাংলাদেশের প্রথম ছাত্র প্রজন্মের একজন আমি। এটা আমার একটা গর্ব যে পরাধীন দেশে একটি অক্ষর আমার পেটে ঢুকিনি। এবং 82-তে আমরা ক্লাস 10 শেষ করে 83-তে আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। তাই ইতিহাসের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা দেখেছি যে সবসময় এটাকে দলীয়করণ করা হয়েছে। বিশেষ করে 75 পর্যন্ত আমরা মনে আছে ক্লাস 1-2 পড়ার সময় যে সেখানে বঙ্গবন্ধু ছাড়া আর খুব একটা কিছু শুনতাম না, পড়তাম না। কিন্তু 75-এর পর হঠাৎ করেই সেখানে বঙ্গবন্ধুর নাম নাই। সেখানে বঙ্গবন্ধুর ছোট্ট একটা অবস্থান, এবং সেখানে মুক্তিযুদ্ধটা আলোচনার ক্ষেত্রে পাকিস্তান শব্দটা উঠে গেল এবং বিভিন্নভাবে এটাকে দলীয়করণ করা শুরু হয়ে গেল। কিন্তু মুক্তিযুদ্ধ তো কোনো দলের ব্যাপার না, মুক্তিযুদ্ধ কোনো দল আনেনি, মুক্তিযুদ্ধ এনেছে সবাই, আপামর জনতা। কিন্তু সেখানে যদি বলি যে সশস্ত্র মুক্তিযোদ্ধা বলতে তো 0.5% হবে, কিন্তু সারা বাংলাদেশের সমস্ত মানুষ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। যেহেতু আমাদের উপরে গুলি চালানো হলো,
এরপরে আর তাদের সাথে কোনো মতেই তো থাকা প্রশ্নই ওঠে না। এমনিও প্রশ্ন ছিল না ৪৭ সালের পর থেকে। সেখানে ভাসানীর অবদান আছে, সোহরাওয়ার্দীর অবদান আছে, শেরে বাংলার অবদান আছে। সেখানে আমাদের ইভেন তোফায়েল আহমেদের অবদান আছে, আমির হোসেন আমুর অবদান আছে, আব্দুর রাজ্জাকের নিউক্লিয়াসের অবদান আছে, সেখানে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের অবদান আছে, সেখানে ডক্টর কামাল হোসেনের অবদান আছে, জিয়াউর রহমানের অবদান আছে, কাদের সিদ্দিকের অবদান আছে। কারো অবদান তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাজউদ্দিন সাহেবের অবদান আছে, সৈয়দ নজরুল ইসলামের অবদান আছে। আমরা কার অবদান ফেলে দেব? তাই মুক্তিযুদ্ধ কোনো দল আনেনি, এটা প্রথম মেনে নিতে হবে। এবং মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি আনেনি, এটা দ্বিতীয় কথা। মুক্তিযুদ্ধের পেছনে আমরা সবাই মুক্তিযোদ্ধা ছিলাম। এমনকি আমি নিজে ক্লাস যদি বলি ৪.৫ বছরের শিশু, আমিও সংগ্রামের অংশ ছিলাম। কারণ অসংখ্য শিশুদেরকে হত্যা করা হয়েছিল বেয়নেটে, এটা অনেকেই জানে না। তাহলে আমি বেঁচে যাওয়া প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমি মুক্তিযুদ্ধ প্রজন্মের সন্তান। এরপর আমি দেখেছি যে আমার সৌভাগ্য হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল, আসলে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি, সব শক্তির সাথে একটি অলৌকিক সম্পর্ক আমার সাথে আছে, পারিবারিক সম্পর্ক, অলৌকিক পারিবারিক সম্পর্ক। প্রেসিডেন্ট জিল্লুর রহমান আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সাথে রক্তের সম্পর্ক। সেখানে আব্দুর রাজ্জাক চাচা, তোফায়েল আহমেদ চাচা, এনাদেরকে আমি চাচা বলি এই জন্যই যে যখন রাজনীতির বক্তব্য দিই সেটা অন্য, কিন্তু ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি চাচা বলেই বড় হয়েছি। এছাড়া তারেক রহমান আমার স্কুল ফ্রেন্ড, সুতরাং তারেকের পরিবার, জিয়াউর রহমানের পরিবারকে আমি খুব ভালোভাবে চিনি। গোলাম আজম আর আমার নানার বাসা ঢাকাতে একই দেয়ালে। আমার আব্বাকে দেখেছি গোলাম আজমকে প্রচন্ড ঘৃণা করতে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ওনার ছেলেদেরকে মামা ডাকি, মহল্লার মামা, কিছু করার নেই। মেজর ডালিম আমার সেকেন্ড কাজিন। তাই সবকিছু মিলিয়ে একটা অলৌকিক পরিস্থিতিতে আমি বড় হয়েছি। এগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা নেতা ছিলাম, আমাদের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী সংগ্রাম করেছি আমরা, এবং সংগ্রামকে কিভাবে সফল করতে হয় সেটা আমরা বিশেষ করে ছাত্রের উপর নির্ভর করে স্বৈরাচার সরকারকে কিভাবে পতন ঘটাতে হয় সেটা ৭১ সাল থেকে আমাদের অভিজ্ঞতা বেশি। ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা সশস্ত্র যুদ্ধে পরিণত করেছিলেন সাধারণ জনগোষ্ঠীকে, কিন্তু সুদীর্ঘ ছাত্র সংগ্রাম যেটা বলে সেটা আমরা যারা ৯০-এর অভ্যুত্থানে জড়িত ছিলাম আমরা জানি। তাই এই সংগ্রামের রূপটা বুঝতে হলে আসলে এটা কি আসলে একটি ইস্যু ভিত্তিক, না এখানে সবাইকে সম্পৃক্ত করা উচিত যাদের সাথে আমার মত মিলে না, ধর্ম মিলে না, রাজনীতি মিলে না, তাহলে এটা কি জাতীয় সংগ্রাম, এগুলো বুঝতে হবে। এবং সেই সংগ্রামকে স্বৈরাচার কিভাবে আসলে সেটাকে রুখে দিতে চায়, এবং রুখে দিতে চাইলে তার যে পরিকল্পনা সেটাকে আসলে স্বৈরাচারী পরিকল্পনা কিনা সেটাও বুঝতে হবে। এ সব কিছু হিসেবে বঙ্গবন্ধুর, তুমি যে কথাটি বলে, বঙ্গবন্ধু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগেরই ছাত্র ছিলেন। আমি গর্বিত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র ছিলাম। এবং বঙ্গবন্ধুর যে আন্দোলন ছিল, যে আন্দোলনের জন্য উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন, ওটাও একটা ইস্যু ভিত্তিক ছিল। কিন্তু আলটিমেটলি বঙ্গবন্ধু কিন্তু জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। তাহলে এই জাতীয় নেতা বের হয়ে আসতে হলে আসলে সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়, এবং বাংলাদেশের মতো দেশে যদি ছাত্র রাজনীতি নিষেধ করে দেওয়া হয় এবং ছাত্র রাজনীতিকে ছাত্র রাজনীতিকে যদি বলা হয় যে এটা ছাত্রদের জন্য লস, সত্যি আমরা ৯০-এ ৩ বছর সেশন জামে পড়েছিলাম। বাংলাদেশে বোধহয় ইতিহাসে আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, কিন্তু আমরা গর্বিত। আমাদের জীবন থেকে ৩টি বছর, মুক্তিযোদ্ধাদের জীবন থেকে ৩ বছর যায়নি, ১ বছর গেছে। তাহলে কি সেই সুফল আমরা দাবি করেছি যে আমাদের ৩ বছর গেছে, এই ৩ বছরের বিনিময়ে আমরা শেখ হাসিনা, খালেদা জিয়া কিন্তু ক্ষমতায় গেছেন আমাদের সংগ্রামের কারণে। ৯০-এর গণঅভ্যুত্থানে অ্যানেক্স ভবন থেকে
যে বিজয় মিছিল বেরিয়েছিল এরশাদের পতনের পরে, সেটা আমার নেতৃত্বে ছিল। তাহলে আমার কথা হচ্ছে, শেখ হাসিনা, খালেদা জিয়া আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনবেন। নূর হোসেন আমার চোখের সামনে গুলি খেয়ে মরেছিলেন। প্রশ্ন আছে, নূর হোসেনের রক্তের বিনিময়ে কি আমরা সেই স্বৈরাচার মুক্ত দেশ করতে পেরেছি? শুধুমাত্র দলীয় নাম ধারণ করলেই সেটা গণতন্ত্রকামী হয় না। স্বাধীনতার পরে যে জাসদ গঠন করা হয়েছিল, সেই জাসদ গঠন করেছিলেন মুক্তিযোদ্ধারা, শ্রেষ্ঠ সন্তানরা। সেই জাসদদের বিরুদ্ধে কিন্তু গণহত্যা চালিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তাহলে কি সেটা জাস্টিফাইয়েবল ছিল? এটা একটা প্রশ্ন এসে যায়। তাহলে আমার কথা হচ্ছে, শেখ হাসিনা উনি যদি দাবি করেন, যে দাবিগুলি করছেন, যে দাবিগুলির ভিত্তিতে এখন এই কোটা আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্ররা, এটা কি যৌক্তিক কিনা এটা বুঝতে হলে অনেক কিছু বুঝতে হবে। আমার বয়স যদি 57 বছর হয়ে থাকে, আমি মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম আমি, তাহলে এখন কি আমরা সরকারি চাকরি নিব? এই বয়স কি আমাদের আছে? বা আমার যারা সন্তান তারাও বিশ্ববিদ্যালয়ে প্রায় পার করবে অবস্থা, বা কেউ ঢুকবে অবস্থা, তারা চাকরিতে যাবে এখন। আমার সন্তান প্রজন্ম, কথা হচ্ছে আমার সন্তান প্রজন্ম মুক্তিযুদ্ধের কোন রকম বেনিফিট যদি পেয়ে থাকে, সেটা হচ্ছে ইকুয়ালিটি, ইকুয়াল রাইটস। আমাদের দেশে আইনের কিছু পরিশোধন দরকার, অ্যান্টি ডিসক্রিমিনেশন ল দরকার। এগুলো হয়ে গেলে এই কোটার আর সিস্টেম থাকার কোনো কারণ থাকতে পারে না। এই কোটার মাধ্যমে আসলে দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে দলীয়করণ করার একটি প্রক্রিয়া শেখ হাসিনা চালাচ্ছেন, আর কোনো কারণ না। তাই আচ্ছা, আমি সম্পূর্ণ বাতিল করার পক্ষে আমি একটুখানি যুক্ত করি। সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে যুব সমাজ বা ছাত্র সমাজ, ওরা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সেখানে মনে হচ্ছে যে আমাদের সরকারের মধ্যে তারা বিভাজন সৃষ্টিকারী কোনো চিন্তা ভাবনা বা পদ্ধতি, রাষ্ট্র পদ্ধতি পরিচালনা ওদের দৃষ্টিকটুর মনে হচ্ছে, বৈষম্য সৃষ্টিকারী। যেমন তো এই যে কোটা নিয়েই তো তারা প্রতিবাদটা জানাচ্ছে যে এখানে বৈষম্য হচ্ছে, সমান অধিকার হচ্ছে না। তো আমাদের আগের যে শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা, এরা কি বৈষম্য সৃষ্টি করে রাখার জন্য দেশকে স্বাধীন করেছিলেন, নাকি সকলের সমান সুযোগ সুবিধার জন্য করেছিলেন? যেমন সোহেল রানা আমাদের একজন মুক্তিযোদ্ধার প্রজন্ম, উনি বেঁচে আছেন। উনি ওনার এক বক্তব্যে দেখেছি যে উনি চেয়েছেন যে মুক্তিযোদ্ধার আমরা কোটা পাওয়ার জন্য মুক্তিযোদ্ধা করিনি, এমন বেশ কিছু বক্তব্য আমি পেয়েছি। সেই বিষয়ে আপনিও যারা কিনা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা কোনো বেনিফিট চান না দেশের মুক্তি ছাড়া। যা বললাম, আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে কিন্তু দেশে একটা টার্ম প্রচলিত হয়েছিল, ব্রেইন ড্রেইন। কারণ আমরা যারা 3-4 বছর করে সোশ্যালিজমে লস করেছিলাম, আমরা কিন্তু দেশ থেকে চলে গিয়েছিলাম, বেশিরভাগ, অধিকাংশ দেশের বাইরে। আমরা একটা বিশাল গোষ্ঠী আমাদের দেশের বাইরে। বর্তমানে শিরিন শারমিন যে স্পিকার, ও আমার ক্লাস ফ্রেন্ড, ও কিন্তু জীবনে কোনো সংগ্রামে আসেনি, অ্যান্টি এরশাদ সংগ্রামে, কিন্তু ও কিন্তু স্পিকার হয়ে বসে আছে। কথা হচ্ছে আমাদের দেশে সংগ্রাম, মুক্তিযুদ্ধ বলি আর 90-এর অভ্যুত্থান বলি বা 54-52 বলি, যেটাই বলি, যারা প্রকৃত দেশপ্রেমিক তারা কোনো বিনিময় চান না। কিন্তু তাদেরকে সময়ে সাহায্য করতে হবে। উনি যদি বিকলাঙ্গ হয়ে যান মুক্তিযুদ্ধের জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু এই কোটা আন্দোলনকে এখন সরকার পতনের আন্দোলনে রূপান্তর করতেই হবে। কারণ হচ্ছে এখানে রক্ত ঝরেছে, ছাত্রছাত্রী জীবন হারিয়েছে, আহত হয়েছে। এটাকে ছাত্রলীগ দ্বারা পাল্টা একটি কাউন্টার প্রোটেস্ট করা হয়েছে। এটা তো কোনো ভদ্র দেশের, কোনো সভ্য দেশের গণতান্ত্রিক সিস্টেম নয় যে একটা প্রোটেস্ট করছে তারা যদি। এমনও খবর প্রচার হয়েছে যে কুমিল্লার ছাত্রলীগের নেতারা দলে দলে রিজাইন করছে, মানে পদত্যাগ করছে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো, ছাত্রলীগের একটা গৌরবময় ইতিহাস আছে। বঙ্গবন্ধু ওয়ান অফ দ্য ফাউন্ডার ছাত্রলীগের। যখন তুমি সংগ্রাম করবে, যখন সাধারণ মানুষ সংগ্রাম করবে, অথবা সাধারণ মানুষ যখন প্রোটেস্ট করবে, প্রোটেস্ট করার সুযোগ দিতে হবে তাকে। যদি সেই সংগ্রামীরা আনরুলি বা
ধ্বংসাত্মক রূপ নেয়, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা রিজনেবল ফোর্স ইউজ করবে। রিজনেবল ফোর্স, সেটা অ্যাটাক নয়, কোনো অবস্থায় অ্যাটাকে যাবে না, রিজনেবল ফোর্স, সেটাকে কন্টেইন করার জন্য। কিন্তু যা দেখছি যে ছাত্রলীগ পাল্টি অনুষ্ঠান দিচ্ছে, এটাকে ইচ্ছা করে ভায়োলেন্সের দিকে নিচ্ছে ছাত্রলীগ। কোন সরকার সমর্থক দল যদি পাল্টা কর্মসূচি দেয় একই স্থানে, যেমন 3টার সময় তোমার ছাত্ররা, কোটা বিরোধী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সময় বেঁধে দিয়েছে, তার 1.5 ঘন্টা আগে ছাত্রলীগ সেখানে তারা অনুষ্ঠান কর্মসূচি দিয়েছে। কেন? তুমি জেনে শুনে একটা ভায়োলেন্স সৃষ্টি করার রাস্তা করছো। তাই পাল্টাপাল্টি কারা করে? যখন সরকার বিব্রত অবস্থায় থাকে অথবা সরকার শঙ্কিত থাকে যে ক্ষমতা থাকবে কিনা, যেটা গাদ্দাফি করেছিল। গাদ্দাফি পতনের আগে তার বিপক্ষে যখন আন্দোলন হয়, সে তখন পাল্টা কর্মসূচি দিয়েছিল তার সাপোর্টারদেরকে দিয়ে। এটা ইরানেও হয়েছে। তাই অনেক অনেক চিন্তাবিদরাই আমি খেয়াল করেছি যে মত প্রকাশ করেছে, তারা যে বিরোধী দল বা নিরপেক্ষ দল যে কেউ যদি কোনো আন্দোলনে সম্মুখীন হয়, সেখানে পাল্টা আরেকটা সমাবেশ করা অনৈতিক। অনৈতিক শুধু না, এটা ক্রিমিনাল অ্যাক্ট। কারণ হচ্ছে সেখানে ভায়োলেন্সের রাস্তা তুমি করে দিচ্ছ, এবং সেটা যদি ভায়োলেন্সের রূপ নেয়, যাদের কারণে ভায়োলেন্স হয়েছে তাদেরকে সেখানে ক্রিমিনাল প্রসিকিউশন করতে হবে। কারণ জেনে শুনে তুমি সেখানে ভায়োলেন্সের জন্য সেখানে কর্মসূচি দিচ্ছ, তাহলে উস্কানিটা কে দিল? উস্কানিটা কে দিল? এখানে আমি যেটা মনে করি শ্রুতি, এখানে রাগঢাক করার অনেক কারণ বাংলাদেশে আছে। কারণ আমাদের মুক্ত চিন্তা নাই, আমাদের বাক স্বাধীনতা নাই। আমাদের একটা ক্লিয়ার হতে হবে, এই সংগ্রামে সমস্ত অপোজিশন পার্টির অ্যাক্টিভিস্টদেরকে জড়িত হতে হবে, পিতামাতাকে জড়িত হতে হবে, রাস্তায় নেমে আসতে হবে, এটাকে সরকার পতনের আন্দোলন করতে হবে। কারণ এখানে ছাত্র জীবন হারিয়েছে, পিরিয়ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেটা আহত হয়েছে, যে বাংলাদেশে চরম পর্যায়ে দুর্নীতি হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমার বাসার পিওনও 400 কোটি টাকার মালিক, খুব হেসে হেসে বলেছেন। এটা হাস্যকর। এই যে কথাটা, এটা তো হাসির কথা হতে পারে না। না, এটা হাস্যকর। কেন হাস্যকর বলি? কারণ এটা কিন্তু 400 কোটি টাকা দুর্নীতি করে ফেললো, উনি খবর জানলেন না, তার মানে ওই পিয়নটা কোথায় এখন? ওই পিয়নটা এখন কোথায়? কোনো খবর নেই। ওই পিয়নটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। কথা হচ্ছে এই পিয়নটা মার্কিন যুক্তরাষ্ট্রে। এই পিয়নটার ব্যাপারে 2 বছর আগে তার বিরুদ্ধে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে সার্কুলেশন এসছে, 2 বছর আগে এসছে। তাহলে এই 2 বছরে তার ব্যাংক জব্দ করা হয়নি? প্রাইম মিনিস্টার স্পেশাল অর্ডার দেননি যে ওকে ধরো, ওকে অ্যারেস্ট করো? হয়েছে? সে তো দিব্যি ঘুরে বেরিয়েছে, সে আমেরিকায় আছে। বেনজির সম্পর্কে, আজিজ সম্পর্কে যেগুলো হচ্ছে, ওগুলো তো তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। আজিজ তো হাজী সেলিম সম্পর্কে আমরা শেখ হাসিনা শ্রুতি, শেখ হাসিনা যাকে কোর্ট করেছেন পিয়ন, সেই পিয়ন এর ব্যাপারে তো 2 বছর আগে রিপোর্ট এসছে, এবং সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্কুলার এসছে 2 বছর আগে। তাহলে 2 বছর কেন স্টেপ না হয়নি? প্রাইম মিনিস্টার কেন অর্ডার দেন? আমাদের কথা হচ্ছে দুর্নীতি করার পরে একটা মানুষ যখন তার আন্ডারগ্রাউন্ড তৈরি করে ফেলে, তখন খবর হচ্ছে। শুরুতে কেন কোনো মানুষ নেই সরকারের? এটা তো ইচ্ছা করে, এটা ইচ্ছা করার জন্য। এটার সাথে কোটার সম্পর্ক আছে, সেটা আমি বলেছি শুরুতে, যে কোটার দেখো, মুক্তিযুদ্ধ করেছে যদি সশস্ত্র মুক্তিযুদ্ধ, আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে প্রতিদিন কথা বলি, সশস্ত্র যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সংখ্যা 0.5% জনসংখ্যা। স্বাধীনতার পরে ধরা হয় তারা অ্যাবাউট 80,000 থেকে 1 লাখ ছিলেন অ্যাক্টিভ মুক্তিযোদ্ধা, কিন্তু সার্টিফিকেট পেয়েছে 3 লাখের ঊর্ধ্বে। তা আমার কথা হচ্ছে এইটা কেন? এই কোটা সিস্টেমের মাধ্যমে যদি তুমি দেখো, যদি 0.5% বা 1% হয়ে থাকে মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা যাকে বলে, তাহলে তারা 30% কিভাবে কোটা পায় তারা মুক্তিযোদ্ধারা? এটা কি, কোন ভিত্তিতে? আর দ্বিতীয়ত হচ্ছে 100% পাওয়ার কথা না, যদি 30% ছিল না। 30% কিভাবে হয়? কিভাবে 55% দেশের কোটা ভিত্তিক হয়? কোন যুক্তিতে? এখন কথা হচ্ছে তারপরেও যে এই যে মুক্তিযোদ্ধা যারা কোটা ভিত্তিকে আসছে, এটা কারণটা কি? কারণ হচ্ছে ফলস সার্টিফিকেট দিয়ে
যাতে করে প্রো আওয়ামী লীগ যারা করে, সমর্থন করে, তাদেরকে যাতে সরকারে ঢোকানো যায় সিস্টেমে। এই জন্য এই কোটা সিস্টেমটা রাখার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের কোনো সদিচ্ছা নাই কোটা বাতিল করা, তারা করবে না। কারণ এই করে এই যে হাইকোর্টে এই যে কাজটি করেছে, এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। এখানে আরেকটা আমি বলেছি যে কিভাবে এটাকে পাল্টা লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার, আইনের ব্যাপার। কিন্তু সরকারের কোনো সদিচ্ছা থাকতেই পারে না। কেন থাকবে? কারণ এই করিডোর দিয়েই তো সরকার আওয়ামী লীগীকরণ করেছে। বেনজির মতো করাপ্ট সহ যারা এখন করাপশনের কথা বেরিয়ে আসছে, তারা তো সবাই আওয়ামী লীগ সমর্থক, সবাই। এখানে একজনকে খুঁজে পাওয়া যাবে না, প্রমাণ কেউ দিতে পারবে না এরা ইভেন কি জামাত সমর্থক, প্রমাণ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তাহলে কথা হচ্ছে শেখ হাসিনার পলিসিটা হচ্ছে এই করিডোর দিয়ে দেশে আওয়ামী লীগীকরণ করো, অ্যাডমিনিস্ট্রেশনে ইচ্ছা মতো লুটে পুটে খাও, আমাকে ক্ষমতায় রাখো, এই তো, আর তো কিছু না। সুতরাং এই কোটা সিস্টেমকে অ্যাবিউজ করা হয়েছে। এই কোটা সিস্টেম রাখার কোনো যৌক্তিকতা নাই, এবং এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন এখন রূপান্তর করতেই হবে। সরকার ঘোষণা করেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের, এতে কোনো আসে যায় না। আমাদের সময় বহুবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, বিডিআর দিয়ে এরশাদ রেড করিয়েছে, কোনো আসে যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে হবে, ডাকসুকে চলমান রাখতে হবে। বাংলাদেশের মতো দেশের ছাত্র রাজনীতি করা ছাড়া কোনো উপায় নাই, যেখানে দেশের বেশিরভাগ মানুষ কুশিক্ষিত, নিম্ন শিক্ষিত, অর্ধশিক্ষিত, অজ্ঞ বা সাধারণ বিষয় বোঝে না। সেইখানে আমাদের দেশে এই সংগ্রামকে বা জাতির মেধাকে সচল রাখতে হলে, জাতির মেধাকে সচল রাখতে হলে ছাত্র রাজনীতি অব্যাহত রাখতে হবে, মাস্ট। এবং ছাত্র রাজনীতি ছাড়া কোনো স্বৈরাচারকে কখনো রুখা যায়নি আমাদের দেশে, যাবেও না। এবং তৃতীয় বিশ্বে এটা হয় না। শ্রুতি, আচ্ছা, তো আমাদের দেশের যে বেকার সমস্যা এবং দুর্নীতি, দুইটা সমস্যা কি তাহলে কোটার মধ্যেই ঝুলে আছে, যেটা আপনার উত্তরে আমি পেলাম? দেখো, বিভিন্ন যে সরকারি যেগুলো চাকরির পরীক্ষা হয়েছে, সেখানে দেখা গেছে সেই সকল নিয়োগ পরীক্ষায় এমন হয়েছে কয়েকটা 15-16টা ডিস্ট্রিক্টের লোক কোনো চাকরি পায়নি। এমনও হয়েছে যে 3-4% মেয়েরা চাকরি পেয়েছে, এরকম হয়েছে। এরকম হয়েছে যে সেখানে ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে এরা নির্দিষ্ট দলের। সেটা হোয়াট ডাজ ইট প্রুভ? যখন তুমি তোমার মনে থাকার কথা যে যখন কিনা এক কালা জাহাঙ্গীরের নাম বলতো, বাংলাদেশে মানুষ ভয় পেত, ফোন করে কালা জাহাঙ্গীর, অথবা ফোন করে আমি জোসেফ, অথবা জোসেফের লোক, জোসেফ লাগবে না, জোসেফের লোক বলেই ভয় পেত। আর এখন মানুষ ভয় পায় আমি আইজির লোক, এখন ডিআইজির লোক, আমি এসপির লোক। এখন থানা থেকে ফোন আসলে মানুষ যারা টাকা আছে তারা মনে করে যে সিস্টেম করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা আমার জাতির কাছেও প্রশ্ন, যদি এত বছর সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযোদ্ধা কোটা বা যেই কোটা নিয়ম অনুযায়ী চাকরিটা দিচ্ছে বা হচ্ছে, তাহলে এরা মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে চাকরি পাচ্ছে, পাওয়ার পরে দুর্নীতি তাহলে করছে কারা? তাহলে তারা তো পরীক্ষিত। তাহলে এখানে দেশপ্রেমিক হিসেবে কোনো কোটা নাই কেন? যে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তো সেটা 71 সালে ছিল, কিন্তু রানিং যারা নতুন প্রজন্ম, তাদের মধ্যে দেশপ্রেম আছে কিনা সেই একটা ওয়ার্ড কিন্তু কোথাও লেখা নেই। তাকে দেশপ্রেমিক একটা হতে হবে। বাস্তবতা, বাংলাদেশ একটা বাস্তবতা। আমাদের বাংলাদেশের সঙ্গে দেশপ্রেম নাই এ শব্দ আসলে 2-3টা বিষয় আসে, বেশি না। আমরা পাকিস্তানপন্থী কিনা, আমরা ভারতপন্থী কিনা, আমরা আরবপন্থী কিনা, এছাড়া আর কোনো প্রশ্ন আসবে না। মাওলানা ভাসানী বলেছিলেন যে আমরা আমেরিকানের দাসত্ব করব না, আমরা চায়নার দাসত্ব করব না। উনি বলেছিলেন এইভাবে, আমরা ভারতের দাসত্ব করব না, আমরা কারো দাসত্ব করব না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা স্পেশাল রিলেশনশিপ রাখবো না। সোহরাওয়ার্দী স্পেশাল রিলেশনশিপের পক্ষ ছিলেন। আমাদের বাংলাদেশে সোহরাওয়ার্দীর চেয়ে বড় নেতা আমার হিসাবে এখন পর্যন্ত আসেনি। তাহলে আমার কথা হচ্ছে সৃষ্টি করেছেন, বঙ্গবন্ধু সৃষ্টি হতো না যদি সোহরাওয়ার্দী না থাকতো। ওনার হার্ট, ওনার হৃৎপিণ্ডের যে স্পন্দন ছিল সেটাই তো বঙ্গবন্ধু ছিল। যতটুকু মানে এখন বাংলাদেশে আমাকে যদি বলা দেশপ্রেমিক হতে হলে আমি বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারবো না, এটা দেশপ্রেম না।
যদি আমার বঙ্গবন্ধু ওয়াজ এ গ্রেট লিডার বাট হিজ মিস্টেকস ওয়ার গ্রেট টু। অবশ্যই মিস্টেক আছে। ওনার ভুল আছে, ভুল ছিল, কিন্তু এর অর্থ এই অবশ্যই নয় ভুল যে ছিল। ওনাকে আমি পচিয়ে ফেলবো। বর্তমান সরকার বঙ্গবন্ধুকে পচিয়ে ফেলেছে। কিভাবে পচিয়ে ফেলেছে? মানে কেউ জয় বাংলা বলে একটা স্লোগান দিল, বঙ্গবন্ধুর একটা ছবি নিয়ে তার পোস্ট দিল বা তার জয়গান করলো, তখনই ওকে অনেক মানে ইয়া করা হয়, মাথায় তুলে নাচা হয়, অথচ তার ভিতর দেশপ্রেম আছে কিনা সেটা কুনাক্ষরে পরীক্ষা করা হয় না বা কথা হচ্ছে যাচাই করা হয় না। কথা হচ্ছে বিজ্ঞাপন জায়গায় হয়ে জায়গায় গেছে। মূর্তি, জায়গায় জায়গায় হ্যাঁ, মূর্তি, জায়গায় জায়গায় পোস্টার কারা যারা করে? মূর্তি প্রেমিক তাদেরকে খুব সুযোগ সুবিধা দেওয়া হয়। যারা পোস্টার করে, জায়গায় জায়গায় মূর্তি করে, তারা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। দেখবে অবশ্যই। যে দেশগুলোতে সবচেয়ে বড় বড় মসজিদ হয়, মন্দির হয়, সুরম্য, সেখানে মানুষের সত্যিকার ধর্ম বিশ্বাসটা থাকে না। সেখানে সরকার এটাকে পলিটিসাইজ করে ধর্মটাকে। ঠিক একইভাবে আইওয়াশ রাজনীতিটাকে করে। ধর্মে, হ্যাঁ, রাজনীতিটাকে তারা ধর্ম করে ফেলে। যেমন দেখবা যে এখনো সিআইএস দেশগুলো, মানে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের যে অনেকগুলো দেশ আছে, যেগুলো কিনা এখনো সেখানে ডিকটেটরশিপ আছে। যেমন তাজাকিস্তান, সেখানে ডিকটেটরশিপ, আসলে সেখানে আসলে গণতন্ত্র ফন্ত্র কিছু নাই, সেটা ডিকটেটরশিপ। সেখানে তাজাকের প্রেসিডেন্টের মূর্তি জায়গায় জায়গায়। তাই এটা যে কোনো কমিউনিস্ট শাসনেও হয়েছিল, সেটা সোভিয়েত ইউনিয়নের সময়ও হয়েছিল, সেটা সাদ্দাম হোসেনের সময় হয়েছিল, জায়গায় জায়গায় সাদ্দামের মূর্তি। ঠিক একইভাবে বাংলাদেশেও এখন জায়গায় জায়গায়, মানে এখন শেখ মুজিবুর রহমানের পোস্টার বোধহয় চোখ ফিরালে এত সস্তা করে ফেলেছে যে শেখ মুজিব হ্যাজ বিকাম ভেরি চিপ। এবং ওনার আজকে, ছবি দেয়ালে টানিয়ে ঘোষ নেওয়া হচ্ছে না, প্রতিটা হ্যাঁ, অফিসেই তো এটা ওনার চিপ বানিয়ে ছবি ফেলা হয়েছে। থাকে। এটা হচ্ছে চিপ, ওনাকে সস্তা, সামনে রেখে। সস্তা। আর বাংলাদেশে এই যে আমাদের দেশে একটা শব্দ ব্যবহার করা হয়, যার বিরোধী ছিলেন তাজউদ্দিন সাহেবের মেয়ে, যে আমাদের বলা হয় জাতির পিতা, শব্দটা ভুল। আমাদেরকে বলতে হবে ফাদার্স অফ নেশন। আমাদের দেশের অনেক পিতা ছিলেন, একজন না, কোন অবস্থাতে একজন না। তাজউদ্দিন সাহেব ছাড়া তুমি চিন্তা করো তো, সৈয়দ নজরুল ইসলাম ছাড়া তুমি চিন্তা করো তো, ৭১-এর যুদ্ধ চিন্তা করো। তুমি চিন্তা করো ভাসানী ছাড়া বঙ্গবন্ধুকে, জেলের তালা ভাঙবো, বঙ্গবন্ধুকে আনবো, এই কথাটা তুমি ভাবো তো, ভাসানী ছাড়া ভাবো। তুমি ভাবো জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছাড়া জিয়াউর রহমান স্বাধীনতা ভাবো তো। তুমি এমএজি ওসমান ছাড়া তুমি স্বাধীনতা যুদ্ধ ভাবো তো, জাস্ট ভাবো সম্ভব কিনা। তুমি ভাবো না, সম্ভব ছিল না। সোহরাওয়ার্দী ছাড়া শেখ মুজিবুর রহমানের জাতীয় রাজনীতি তুমি ভাবো তো। তুমি ভাবো আওয়ামী লীগের জন্ম উইদাউট ভাসানী, ভাবো। এই আওয়ামী লীগ চিন্তা নামটার করতে এই জন্মই দিয়েছেন তো ভাসানী। তুমি ইত্তেফাক যারা ছিল যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের অবদান, তাদের আরো যারা ছিল, যারা শহীদ হয়নি কিন্তু তারা বেঁচে ছিল, তাদের অবদান কখনোই মানে কোনো অংশে কম না। বঙ্গবন্ধু তুমি তো জেলে ছিলেন, হাজতে থেকে উনি অনশন ধর্মঘট করেছেন। ওনার সাথে আরেকজন ছিলেন নজরুল ইসলাম। আর হ্যাঁ, বাইরে যারা আন্দোলন করেছে রাজপথে, বন্দুকের সামনে খোলা ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। কোনো অংশে এটাকে আলাদা করে কম বা ছোট করা যাবে না। কত মুক্তিযোদ্ধা বাংলাদেশে মারা গেছেন, কত কৃষক মারা গেছেন। আমার আমার কথা হচ্ছে, দেখো, আমাদের এই সংগ্রামে মুক্তিযুদ্ধ চেতনাকে একটি ফ্যাসিস্ট চেতনায় পরিণত করা হয়েছে। এটা দুঃখজনক। সেটা কেমন? যে তুমি জানো যে যারা মৌলবী মোল্লা গোষ্ঠী, যারা কিনা মনে করো উগ্রবাদী, ওরা কিছু হলেই তোমাকে বলবে তুমি নাস্তিক, তুমি মুরতাদ, হুম। তুমি মুনাফেক, তুমি কাফের, ইত্যাদি ইত্যাদি, মানে তোমাকে কোণঠাসা করা। তুমি কোনো বন্ধ করে লিবারাল, দেওয়া। ইভেন ইভেন তুমি লিবারাল ধর্মের কথা, উদার ধর্মীয় অনুবাদের কথা বললেও তারা বলবে তুমি মুনাফেক। মানে তোমাকে স্ট্রেইট অ্যাওয়ে তারা একটা গ্রুপে, বাক্সে ফেলে দেবে। ঠিক একইভাবে শেখ হাসিনার আওয়ামী লীগের সমালোচনা করলেই তুমি হয়ে যাচ্ছ রাজাকার। আমি আমি নিজেও ভুক্তভোগী। আমি কিছুদিন দেখেছি যে একজন ব্যক্তি ছিলেন যিনি নিজেকে প্রগতিশীল বলে দাবি করতেন। আমি যখন দুর্নীতি নিয়ে পোস্ট করতাম উনি আমাকে বলতেন, আপনি বাম করেন, ডান করেন, আপনার সাথে সম্পর্ক নেই, ব্লক মেরে দিছে। তা আমি বললাম যে আমি কোন রাজনৈতিক দলের ভাত খাই না। আর তার মাথা, তার কাছে মাথা বিক্রি করি নাই। ভালো করলে ভালো বলবো, আর দুর্নীতি করলে দুর্নীতির কথাও বলবো। আমি কেন ভয় পাবো বা তেল মারবো? এইটা তো কোনো মানে প্রগতিশীল মানুষের কাজ হতে পারে না। বঙ্গবন্ধু এটা আমাদের শিখিয়ে গেছেন। প্রগতিশীল হলে কি কি গুণাগুণ থাকতে হবে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গেছেন। এখন ওনার সন্তান হোক বা ওনার দলের লোকেরাও যদি এরকম কোনো উল্টাপাল্টা কাজ করে আমরা অবশ্যই এটার বিরুদ্ধে কথা বলবো এবং সমালোচনা করব।
শ্রুতি 75 থেকে 75-এ আমার বয়স ছিল তোমার 8.5 বছর। 75 তো 75 কিন্তু আমাদের বাড়িটা যেহেতু বর্তমান যেখানে ঢাকায় বিজয় সরণি রোড ওখানে ছিল, ওটার পাশেই। তো আমরা কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে সিচুয়েশনটা আমরা কিন্তু স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে। অনেকে আছে যারা ঢাকার বাইরে ছিল বা অন্য কোথাও ছিল, আমরা কিন্তু স্বচক্ষে দেখেছি। এটা সত্য, দুঃখজনক হলেও সত্য যে বঙ্গবন্ধুর হত্যার পরে ঢাকা শহরে মিষ্টি বিনিময় হয়েছে, ঢাকা শহরে মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, ঢাকা ইত্তেফাকে পর্যন্ত বলেছে জাতি স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, ভাসানী পর্যন্ত বলেছেন জালেম মুক্ত হয়েছে দেশ। আমার কথা হচ্ছে এই দুঃখজনক সিচুয়েশন কেন? কেন মুক্তিযোদ্ধা প্রায় সবাই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গিয়েছিলেন? সবাই, একজন বাদ নেই। দু একজন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলে পাইতে পারো, কিন্তু ওভারঅল সবাই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, সবাই। তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন, জিয়াউর রহমানের কথা তো শেখ হাসিনা বলে আমার বলা দরকার নাই। এম.এ.জি. ওসমানী বিরুদ্ধে গিয়েছিলেন, কর্নেল তাহের বিরুদ্ধে গিয়েছিলেন, সিরাজুল খান দাদাভাই বিরুদ্ধে গিয়েছিলেন, সিরাজ শিকদার বিরুদ্ধে গিয়েছিলেন, আসম আব্দুর রব স্বাধীনতা পতাকা উত্তোলনকারী বিরুদ্ধে গিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের পক্ষে তো কেউ ছিল না, সেক্টর কমান্ডাররা প্রায় সবাই চলে গিয়েছিলেন, দু একজন বাদে। তা আমার কথা হচ্ছে আজকে বাস্তবতা হচ্ছে এটা শেখ হাসিনাকে ভাবতে হবে, আওয়ামী লীগকে ভাবতে হবে যে আপনারা যদি আপনাকে দেশের সেবা করতে চান নাকি নিজের সেবা করতে চান। যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যারা করে, কারণ ছাত্রলীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা 90 অভ্যুত্থান করেছি। আমাদের এখনো মনে আছে, আমার ঘনিষ্ঠ, দেখো তুমি বোঝার চেষ্টা করো শ্রুতি, 90 অভ্যুত্থানে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তখন সেক্রেটারি আলী আক্কাস নাদিম, আমার খুব ঘনিষ্ঠ বোজম ফ্রেন্ড আমার। ঠিক একইভাবে আমার বোজম ফ্রেন্ড ছাত্রলীগের সভাপতি বাহাদুর ব্যাপারী, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তাহলে এই দুজন কিন্তু দু দলের, কিন্তু আমরা কিন্তু একসাথে হয়ে এরশাদ বিরোধী সংগ্রাম করেছি। তাহলে ছাত্রলীগ কি ভুলে গেছে তাদের ঐতিহ্য? তাদের কি জাতীয় ইন্টারেস্টকে সামনে আসবে না আগে? ছাত্রলীগকে উচিত না বলা যে এই কোটা আন্দোলন যৌক্তিক এবং আমরা কোনো সেন্ট্রাল কমান্ড মানি না? সিম্পল। কারণ একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করেছিল বিদেশি এক সাংবাদিক যে আপনারা আওয়ামী লীগ কি ছাত্রলীগ দ্বারা পরিচালিত? তখন শেখ মুজিবুর রহমান খুব বিরক্ত হয়ে বলেছিলেন, সেই ভিডিওটা আছে দেখবে, যে না, মোটেই না। ছাত্রলীগের আমি নেতা ছিলাম, ছাত্রলীগের আমি আমার ফাউন্ডার ছিলাম, ছাত্রলীগ আমাদেরকে কেন নিয়ন্ত্রণ করবে? তাহলে এখন ছাত্রলীগ কেন আবার আওয়ামী লীগের নিয়ন্ত্রিত হবে? ছাত্রলীগ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট বডি যদি হয়ে থাকে, তারা ছাত্রের ইন্টারেস্ট দেখবে, এটা তো ছাত্রলীগ। ডাবলিন বিশ্ববিদ্যালয়ে ম্যাচিউর স্টুডেন্ট সোসাইটির আমি সেক্রেটারি, নির্বাচিত সেক্রেটারি ছিলাম ইউরোপে, ডাবলিন বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমি ইউরোপের ছাত্র রাজনীতি দেখেছি, বাংলাদেশের ছাত্র রাজনীতি দেখেছি, দুটোর ভিতরে পার্থক্য আছে। ওখানে সভা সেমিনার হয়, সেখানে আইনের শাসন আছে, সেখানে ছাত্ররা ইন্টেলেকচুয়ালিটিতে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমাদের মতো দেশে শুধু ইন্টেলেকচুয়ালিটিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটাকে রাজপথে নিয়ে আসতে হবে। এবং রাজপথে নিয়ে আসা ছাড়া, যেহেতু সরকার হাতিয়ার ব্যবহার করছে, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, হাতিয়ার, সুতরাং যখন আমাদেরকে বুলেট মারবে, মানুষ যখন মারা যাবে, এটাকে ফেস করতে হলে তো ফোর্স দরকার। এখন আচ্ছা, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, যুদ্ধ করতে হবে দরকার হলে। আচ্ছা, আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আপনার আলোচনার মাধ্যমে চলে আসছি, সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে প্রগতিশীল একজন সরকার গঠিত হোক এবং বাংলাদেশের নতুন প্রজন্ম যারা, এই প্রজন্ম যারা, তারা প্রগতিশীল হয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন তার চেয়েও আরো বেটার কিছু স্বপ্ন নিয়ে নতুন প্রজন্মরা দেশের দায়িত্ব নিক এবং দেশটাকে আরো ডেভেলপ করুক। আমরা কিন্তু এটা চেয়েছিলাম, কিন্তু কি হয়েছে, গত কিছুদিন ধরে একটা জরিপে দেখা যাচ্ছে যে স্কুলের যে প্রাইমারি স্কুল, প্রগতিশীল পড়াশোনার যে লাইন, সেই জেনারেল লাইনের পড়াশোনা থেকে স্টুডেন্ট খুবই কমে যাচ্ছে, ঝরে যাচ্ছে, ভর্তিও হচ্ছে কম। কোথায় যাচ্ছে এই এই ছেলে মেয়েগুলো? যাচ্ছে কোথায়? মাদ্রাসায়। তো এটার পিছনের কারণ কি? কারণ তারা চাকরি পায় না, এটাও কিন্তু সেই কোটার মধ্যে কি আটকে যাচ্ছে বা বেকার সমস্যার মধ্যে আটকে যাচ্ছে। তারা চাকরি পায় না, শুধু শুধু এই লাইনে পড়াশোনা করে তারপর বিদেশে গিয়ে কামলা খাটতে হয়, খুব নিম্নমানের কাজ করতে হয়, খুব বেশি ভালো পড়াশোনা করতে না পারলে। ৭৫ কি চাকরি আর ছিল? সেই জায়গা থেকে ওরা
কেন ঝরে যাচ্ছে এই সরকার এটা নিয়ে একটু এটা চিন্তিত চাকরির নয়? জন্য না, এটা চাকরির জন্য না, এটা এটা ৭৫ কি কেন চাকরি, হচ্ছে? এটা আনএমপ্লয়মেন্ট রেট কি ৭৫-এ বেশি ছিল না কম ছিল? ৮০-তে, ৮৫-তে, ৯০-তে, ৯৫-তে কি চাকরি এমপ্লয়মেন্ট রেট কি এর চাইতে বেশি ছিল না কম না ছিল? বেশি ছিল না। কিন্তু তখন কিন্তু স্কুলে ছাত্রছাত্রী ছিল। না, তখন এখন সমস্যাটা কিন্তু ছিল। ঝরে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে খালেদা জিয়া সবচাইতে বড় এই ক্ষতিটা করেছেন আমাদের। যে আসলে অসংখ্য মাদ্রাসা করায় দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে আসলে বিকৃত করে ফেলা হয়েছে। যেমন দেখো, এখন যে কয়টা করাপ্ট বেরোচ্ছে, দুঃখজনক ব্যাপারটা, 90% করাপ্ট লোকের মুখে নুরানি দাড়ি, আস্তাগফিরুল্লাহ। তাদের মাথায় হিজাব। 90%। এম আই রাইট অর রং? কিন্তু অবশ্যই। এর অর্থ কি এই যে তারা বিশ্বাসী বেশি? তারা কি সত্যি সৃষ্টিকর্তা ভীরু কিনা? আমার উত্তর হচ্ছে আই ডোন্ট থিংক সো। সব লেবাসকে লেবাস। ধর্ম বানিয়ে ফেলছে। সুতরাং এই যে মাদ্রাসা, এইটাও একটি লেবাস, যেটা কিনা আসলে আমাদের পূর্ব প্রজন্ম, আমাদের পিতার প্রজন্ম, দাদার প্রজন্ম, ওনারা কি কম বিশ্বাসী ছিলেন? তা তো না। কিন্তু ওনারা এই রিচুয়ালিস্টিকটা এসছে যখন কিনা এটার সঙ্গে ব্যবসা জড়িত হয়েছে শ্রুতি। কারণ যখন মাদ্রাসা সিস্টেম করে দেওয়া হয়েছে, ডাকসুকে অকার্যকর করে দেওয়া হয়েছে ইচ্ছা করে। খালেদা জিয়া, শেখ হাসিনা ইচ্ছা করে ডাকসুকে অকার্যকর করেছেন। কেন করেছেন? কারণ তারা জানেন যে ডাকসু হচ্ছে সরকার প্রধানের নেতৃত্ব দানকারী গোষ্ঠী, ছাত্র গোষ্ঠী, দেশের বিবেক। ডাকসু চাকসুনা, মাকসুনা, বাকসুনা, কাচুনা, রাকসুনা, কেউ না। আই এম সরি টু সে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র হিসেবে আমি এটা গর্বিত যে ডাকসু হচ্ছে জাতির মাথা। এই ডাকসুকে ইচ্ছা করে অকার্যকর করে দেওয়া হয়েছে যাতে করে মানে অজ্ঞ মূর্খ মোল্লা শ্রেণী জাগতে পারে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কখনো মোল্লা শ্রেণীকে উঠতে দিইনি, আমরা কখনো শিবিরকে মাথা চারা দিয়ে উঠতে দিইনি, কখনো না। আমাদের সময়ে কখনো ইসলাম মানে বোরখা পরে মুখ চোখ ঢাকা না, কখনো না। কিন্তু আমাদের ভিতরে কিন্তু ইসলামের প্রেম ছিল আরো বেশি, অনেস্টলি বলতেছি তোমাকে। তাহলে এখন এই মাদ্রাসা শ্রেণী করে, ডাকসুকে হত্যা করে, মুক্ত চিন্তার চর্চাকে হত্যা করে, এবং মানুষকে মত বিনিময়ের যে তুমি মতের একটা স্বাধীনতা দিবে। এবং এখন একজন বলে যে শেখ হাসিনার পতন হতে হলে, পতন যদি হয় তাহলে রাজাকার ক্ষমতা আসবে। আমি বললাম, আমি ডক্টর মুফাসসির ইসলাম, আমি ডেফিনেটলি সরকারের অ্যাডভাইজার হওয়ার মতো যোগ্যতা আমার সব দিক থেকে আছে। তাহলে আমার কথা, আমি কি রাজাকার? আমি কি রাজাকার? আমার বন্ধু যারা আছে, যারা দেশে বিদেশে বরেণ্য, দেশে এবং বিদেশে বরেণ্য, আমার বন্ধুরা একটা লিডার দেশে, তো যারা তারা কি রাজাকার? সবাই। আমাদের প্রজন্ম তো রাজাকার ঘৃণা করে বড় হয়েছে আমরা। আমাদের কারণ আমার বাবা তো মুক্তিযুদ্ধ করতে পারে নাই, বয়স ছিল 15-16, 14-15। তো সেই জন্য এখন আমি কি রাজাকার? দ্যাটস রাইট। সেটা কি তাহলে আমি কি তো তুমি রাজাকার? বঙ্গবন্ধুকে ভালোবাসি। এখন এটা আমার না, জন্য চাকরি বঙ্গবন্ধুকে করতে তো গেলে আমি আরেকটা তো জিনিস, কোটায় তো আরেকটা আমি জিনিস তোমাকে পাবো না চাকরি। আরেকটা জিনিস তোমাকে আমি একটু দ্বিমত করব। বঙ্গবন্ধুকে আমিও ভালোবাসি, একটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে, সব বিষয় না। কথা হলো, বঙ্গবন্ধুকে যদি আমি ঘৃণা করি, এর অর্থ কি এই যে আমি স্বাধীনতাকামী না? যদি আমি ঘৃণাও করি। এখন কথা হচ্ছে, দেখো, সিরাজ শিকদার উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? সিম্পল প্রশ্ন, ইয়েস অর নো। মেজর ডালিম উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? ইয়েস, নো। আমি ৭৫ আগ পর্যন্ত যাব, ৭৫ পরের কথা না, ৭৫ পর্যন্ত উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? সিরাজুল আলম খান অবশ্যই, দাদা ভাই, উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? সিম্পল প্রশ্ন। অবশ্যই ছিলেন। আসম স্বাধীনতার পরে আব্দুর সবার রব, মত বিরোধী হওয়ার কারণেই তো সবকিছু হয়েছে। আসম আব্দুর রব মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? তাহলে আমার কথা হচ্ছে, এনারা যদি মুক্তিযোদ্ধা হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেতে পারেন, আমি অসংখ্য মুক্তিযোদ্ধাকে চিনি যারা বামপন্থী রাজনীতি করেছিলেন, তাদের রাজনীতি ভুল বা কারেক্ট সেটা পরে। কর্নেল তাহেরের ফাঁসির ব্যাপারে সে আওয়ামী লীগ অনেক কথা বলে, কিন্তু কর্নেল তাহের কিন্তু বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ বঙ্গোপসাগরে ফেলে দাও। কর্নেল তাহের। তাহলে কর্নেল তাহের কি মুক্তিযোদ্ধা ছিলেন না? এই এই যে মানে তিক্ততা, এই যে ওদের ভিতরের হৃদয়ের যে ভালোবাসাটা পাথর হয়ে গেল, ছোট্ট একটু বিবরণ শুনবো এর কারণের, পিছনের কারণটা আপনার কাছে। আচ্ছা, তো সেটা হচ্ছে, দেখো, ৭২ থেকে ৭৫-এ শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসেই তাজউদ্দিন সাহেব ওনাকে আসলে উনি কি ওনার সরকার প্রধান হবেন, না উনি থাকবেন না, না উনি রিটায়ার করবেন, এই ব্যাপারে একটা কথা চলেছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যদি সরকার প্রধান হয় প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট হবো, যদি সরকার প্রধান হয় প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হবো।
তাহলে শেখ মুজিবুর রহমান যখন এলেন, উনি এসেই উনি অনুমোদন থামস আপ দিয়ে দিলেন। উনি একদিকে ভারতের সেনাদেরকে দেশ থেকে যেতে বলেছেন, কিন্তু আরেকদিকে উনি কিন্তু রক্ষী বাহিনী গঠন করার থামস আপ দিয়েছেন। রক্ষী বাহিনীতে ঢুকে মুজিব বাহিনীর মানুষরা, আর মুজিব বাহিনী গঠন হয়েছিল মূলত তার ভাগ্নে দ্বারা, যে কারণে সিরাজ আলম খান দাদাভাই এবং শেখ মুজির কারণে ছাত্রলীগ কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবং শেখ মুজিবুর রহমান কিন্তু গণহত্যা চালিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে শেখ মুজিবুর রহমান যখন গণহত্যা চালিয়েছিলেন, তার গণহত্যার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন তাজউদ্দিন সাহেব, তার গণহত্যার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন ভাসানী। উনি হক কথা নামে একটি পত্রিকা বের করতেন, সেই হক কথাকে ব্যান করেছিল শেখ মুজিবুর রহমান। এবং মতিয়া চৌধুরী বলেছিলেন শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। হাসনুল হক ইনু উনি কিন্তু সংগ্রাম করেছিলেন, ট্যাঙ্কে উপরে নেচেছিলেন শেখ মুজিবুর রহমানের হত্যার পর। ঢাকা প্রেস ক্লাবের সামনে কিন্তু, ঢাকা তোমার ওই রমনাতে কিন্তু গুলি চালিয়েছিল শেখ মুজিবুর রহমানের জন্মদিন, এটা অনেকে জানে না। 74-এ শেখ মুজিবুর রহমানের জন্মদিনে গুলি চালানো হয়েছিল ছাত্র জনতার উপরে। সেখানে গুলির মুখে পড়েছিলেন আসম আব্দুর রব, হাসনুল হক ইনু। ওনারা অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে আমার কথা হচ্ছে যে 75-এ যখন তুমি নিজেকে আমরণ সরকার প্রধান ঘোষণা করবে, যখন তুমি দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবে, যখন তুমি এক রাতের সিদ্ধান্তে শুধুমাত্র মন্ত্রিসভা আইন প্রণয়ন করবে, সিদ্ধান্ত নেবে, যখন তুমি সিরাজ শিকদারকে হত্যা করে তুমি বলবে কোথায় সিরাজ শিকদার, লাল ঘোড়া দাবাই দিব ইত্যাদি, তুমি একদিকে বলবে যে আমিও চাটার দল রেখে গেছে আমার জন্য, কিন্তু তোমার দল দেদারসে লুট করছে, তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না, তুমি ক্ষমতা ছাড়বে না, ঠিক হাসিনার মতো ক্ষমতা ছাড়বো না। কথা হচ্ছে তুমি সরকার প্রধান, তুমি পারছো না, নিজের বিফলতা স্বীকার করো তো অন্যায় কিছু না। আমি তো আচ্ছা, এখানে সরকারের চাকর। ওই সময় ওই সময় ওইটুকু মানে ব্যবস্থা পদ্ধতি, রাষ্ট্র পদ্ধতির মধ্যে ওনার আসলে কি করা উচিত ছিল আপনার মতে? ওনার উচিত ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমি পারছি না, আমার চাইতে বেটার অ্যাডমিনিস্ট্রেশন তোমরা আনার চেষ্টা করো। আমাদের দেশে তো সরকার দুই রহমানি এমন চলছে, তোমরা নিজেকে রাজারানী মনে করেন। দেখো এখন আমাদের ঋষি সুনাক, উনি আর প্রধানমন্ত্রী নাই, উনি এখন নিজের সদাই নিজে করে বেড়ান। আমাদের বরিস জনসন, উনি নিজের সদাই নিজে করে বেড়ান। মানে কি, ওনার দায়িত্ব শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সম্মান সারা জীবন থাকবে, আপনি এক্স প্রাইম মিনিস্টার। কিন্তু আমরা রাজা রানীকে বসিয়ে দিয়েছি, আমরা তাদের পদলেহন করি, তাদের পা চাটি, এবং এটা আমরা এনজয় করি। আমার সন্তান রাজা হবে, আমার সন্তান প্রধানমন্ত্রী হবে, এটা আমাদের ভিতরে একটা বদ্ধ আইডিয়া। তাই শেখ হাসিনা মেনে নিতে পারেন না যে উনি মহারানী না, খালেদা জিয়া মেনে নিতে পারেন না উনি মহারানী না। তাই আমাদের দেশে ব্যক্তিত্ব বলতে মানুষের মধ্যে অভাব, যে আমাদের লজ্জা করে না দুটো পরিবারের পদলেহন করতে, আমাদের কোনো লজ্জা নাই। তাহলে এখন শেখ মুজিবুর রহমানের ভিতরেও সেই ঘাড় তেরামিটা ছিল। উনি হি ওয়াজ এ গুড রেভলিউশনারি লিডার, হি ওয়াজ এ গুড রেভলিউশনারি লিডার, ওয়ার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে যারা জিয়াউর রহমান অপরদিকে, হি ওয়াজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর, ওনার রাজনৈতিক ইতিহাস নাই, কিন্তু উনি কিন্তু খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন আমাদের বাংলাদেশে। তাই জিয়াউর রহমানকে বলছিলাম আনা দরকার ওনার ছিল। জিয়াউর রহমানের একটি কাজ আমার ছোটবেলার কথা আমি বলি, সেটা হচ্ছে খবরে যখন সাদা কালো টেলিভিশন আমাদের বাড়িতে ছিল, আমি একদিন খবরে দেখছিলাম জিয়াউর রহমান খাল খনন করছেন, আমি নিজে নিজে খাল খনন করছি স্টুডেন্ট অবস্থায়। কোপাচ্ছেন। তো আমি বললাম উনি কে, আব্বুকে জিজ্ঞেস করলাম, বলে উনি আমাদের দেশের প্রেসিডেন্ট, মানে কি প্রেসিডেন্ট ছিলেন উনি। উনি খাল খনন করতে গেছেন, বিদ্যুতের মানে উদ্বোধন করতে গেছেন। তো এই যে একটা খাল খনন, আমি এত বছর পরে এসে এখন কিন্তু এটাকে খুব মানে গুরুত্ব দিচ্ছি যে খাল খনন যে কত গুরুত্বপূর্ণ কাজ ছিল। আর বর্তমানে খালগুলো সব দখল হয়ে যাচ্ছে, আর নতুন কোনো খাল বা জলাশয়ের সৃষ্টি হচ্ছে না। তাহলে এই যে সরকার শুধু দলীয় প্রেম বা একটা নির্দিষ্ট বিষয়কে পুঁজি করে সরকার ক্ষমতায় থাকার পরে তার মধ্যে যে এই গ্লোবাল জিনিসটা নাই, যে আমার বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক, জেলে পর্যায়ে, কৃষি পর্যায়ে,
নিম্ন শ্রেণী মধ্যবিত্ত ওরা ভালো থাকুক, এই চিন্তা যদি থাকতো তাহলে খাল খনন, নদী সংরক্ষণ, বেড়িবাঁধ করা, যেমন হাওড় এলাকায় আপনার অসংখ্য মানুষ এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর। ওরা 6 মাস পানির নিচে থাকে। আমি নিজে হাওড় এলাকায় ভ্রমণ করে আমি মানুষের ইন্টারভিউ নিয়েছি, জানার চেষ্টা করেছি যে ওদের মুক্তিযোদ্ধার পর থেকে ওদের ওখানে হাওরের যে পাহাড়ি ডলের যে পানি নেমে আসে, সেই পানির সময় যদি কোনো মানুষ মারা যায় তাকে কলস বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়, কবর দেওয়া যায় না, তারা নৌকা বানিয়ে রাখে 6 মাস পানিতে থাকার জন্য। এই যে একটা মানে বিশৃঙ্খলা জীবনযাপন, সরকার ওইখানে তো কোনো উন্নয়নমূলক কাজ করছে না। শুধু সরকার আমাদের কিছু কিছু শহরে দেখাচ্ছে যে মেট্রো রেল করছে বা ওভারব্রিজ করছে, কিন্তু আমাদের যে জনদুর্ভোগ, যে যানজটও কমতেছে না, তাহলে সমস্যার সমাধানটা তো হচ্ছে না। তাহলে যদি উনি ব্যর্থ হন, অনেকে এটা বলে যে 18 কোটি জনগণের একজন সরকার, একজন প্রধানমন্ত্রী, উনি একলা কিভাবে করবে? এটা একটা শেমলেস কথাবার্তা। আমি যদি প্রধানমন্ত্রী হই আর আমার দেশের জনগণ যদি আমার হয়, আমার সন্তান হয়, ওনাকে যেমন মা জননী বলা হয়, মানুষ মা বলে ডাকে, তো মার তো সন্তান 18 কোটির উপরে, 18 কোটি হাত কি উনি কাজে লাগাইতে পারে না ওই চোরদেরকে সুযোগ না দিয়ে? শেখ হাসিনা কোনো মতেই সম্রাট অশোকের চেয়ে পরাক্রমশালী না। শেখ হাসিনা কোনো মতেই আওরঙ্গজেবের চাইতে পরাক্রমশালী না হন, কোনোভাবেই না। সেই শূন্যস্থান কিন্তু পূর্ণ হয়েছে। সুতরাং শেখ হাসিনা না থাকলে দেশ জলাঞ্জলি পানিতে যাবে, এটা আচ্ছা, হাস্যকর। আমরা কিছু কমেন্ট পড়ি। দু একটা কমেন্ট আপনার উদ্দেশ্যে এসেছে, যদি না পড়ি তাহলে তাদেরকে অবহেলা করা হবে। কামাল আহমেদ লিখেছেন, এই দুই পরিবারের বাইরে জনগণ তৃতীয় কোনো পক্ষের কথা এখনো ভাবতেই পারে না। এইটা একটা বড় সমস্যা। এটা তো আমরাও আলোচনা করছি। তারপরে আরেকজন লিখেছেন যে, যা দেখছি, যা বুঝছি, যা করছি, মেজর ডালিমের বইয়ের অনেক কিছু তথ্য পাওয়া যায়। আরেকজন লিখেছেন জাবেদ ওমর, উনি ২ টা কমেন্টই ওনার। উনি লিখেছেন যা দেখেছি, আচ্ছা এটা তো পড়েছি। তো আরেকটা কোথায় গেল? আমাদের বাংলাদেশের মানুষের, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষের মন মগজে এই ভূতটা চেপে বসে রয়েছে, কিন্তু বর্তমান তরুণরা কিছু হলেও ভাবছে এ থেকে বাহির হতে, মানে দুই পরিবারের থেকে রাজতন্ত্র থেকে বের হয়ে আসার জন্য নতুন প্রজন্মরা ভাবছে। এটা বলেছেন জাবেদ ওমর। আচ্ছা, খালেদা জিয়া ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এটা লিখেছেন জাবেদ ওমর। আচ্ছা, জাবেদ ওমর আরেকটি লিখেছেন, বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী আপনার বন্ধু ছিলেন। এগুলা আরেকটু দেখে আসি। আরেকজন লিখেছেন, বাংলাদেশে লালন পরিবার, গুরুজি বাবা আমার, আপনাকে গুরুজি বাবা বলেছেন, আমি গুরুজি বাবা আমার, আমি জাবেদ ওমর। ও আচ্ছা, ফোনে চার্জ নেই, ওর আরেকটা আইডি, এইটা সুমাইয়ার আইডি। আচ্ছা, সমসাময়িক আলোচনা সফল হোক। আরেকজন লিখেছেন কামাল আহমেদ, উনি লিখেছেন, আমরা আছি স্যার আপনার সাথে। আরেকজন লিখেছেন, শুনছি ভাই এবং আপু। আরেকজন লিখেছেন নাজমুল টিটু, চমৎকার আলোচনা। পল্লব রায় লিখেছেন, শুনছি। উনি হচ্ছেন বিশিষ্ট একজন, অনেক বড় মাপের একজন লেখক এবং প্রকাশক। উনি আপনার মতো করে প্রতিবাদ করে, নিরপেক্ষ আর কি, কারো তেল মারে না। ওনার কবিতা পড়ে আমি গত পরশুদিন মানে কান্নায় আবেগ জড়িত হয়ে গেছি। ওনার খুব মানে আমি ওনার লেখার খুবই ভক্ত। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখানে কমেন্ট করেছেন। শ্রুতি, শেখ জিয়াউর রহমানের একটা কথা মনে আসে, সেটা হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। কিন্তু এখন কিন্তু উল্টো রাস্তায় হাঁটছে বিএনপি। এখন সেই উল্টো যেই কথাটার ব্যাপারে জিয়াউর রহমান সাবধান করে গিয়েছিলেন, হ্যাঁ, যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটা মনে রাখতে হবে। কিন্তু উল্টোটা আপনার অনুমতি থাকলে শাহরিয়ার কামাল আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, আমি কি নিব? 3 জনের বেশি নাও। নিতে পারো। ঠিক আছে, আমি আর 10 মিনিট থাকতে পারবো। হ্যাঁ, আমার একটা আচ্ছা, আপনি বলতে থাকেন। তো সেটা উল্টো দিকে যাচ্ছে বর্তমানে। আরো ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি ছাত্র রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষরা কয়েকটা জিনিস থেকে মুক্ত না করে দেশকে, আমাদের দেশে
35টি পরিবার, এই 2 রহমান পরিবার সহ 35টি পরিবার আমাদেরকে 2000 বছর গোলাম বানিয়ে রেখেছে। গোলামি করা আমাদের রক্তে ঢুকে গেছে। আমাদের জীবনের কোনো মূল্য নাই। আমাদের আমাদের দেশের মানুষ বর্ডারে মারা যায়, আমরা পাখির মতো মরছে, বদার্ড না। আমাদের দেশের মানুষ দেখা যাচ্ছে যে আজকে গুলি খেয়েছে সরাসরি ছাত্রলীগের। আমরা এখনো আমাদের পিতামাতারা রাস্তায় নেমে আসছে না। পিতামাতাদের রাস্তায় নেমে আসা উচিত। এবং বাংলাদেশে এই জিনিসটা মনে রাখতে হবে, এমনকি জিয়াউর রহমানের বিরুদ্ধে গেলে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে গেলে যদি আমি তাদেরকে তীব্র সমালোচক হই, ইট ডাজন্ট মিন আমি দেশপ্রেমিক না, ইট ডাজন্ট মিন আমি স্বাধীনতার কামী নই। বরং একটা মাত্র বিষয় আমরা কম্প্রোমাইজ করবো না, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 1971 গতকাল আমার বাসায় একজন মুক্তিযোদ্ধা এসেছিলেন এবং উনি খুব আক্ষেপ করে দুঃখেই বলেছিলেন যে এই সেই স্বাধীনতা নাকি, এর সাথে পাকিস্তান আমরা ভালো ছিলাম। আমি খুব ক্ষেপে উঠেছিলাম তার উপরে, যদিও উনি আমার মানে মামার বয়সীর মানুষ, তথাপি আমি ক্ষেপে উঠেছিলাম, বলেছিলাম যে অসম্ভব, আপনি ফার্দার এইভাবে কথা বলবেন না। কারণ আমাদের দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। এখন এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, স্বাধীনতাকে এমনভাবে পচিয়ে ফেলা হয়েছে যে এখন স্বাধীনতায় মানুষ মরেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আসছে। অনেক একেবারে নব্য রাজাকার যেগুলি বলি, তারা বলে দেশে নাকি 2-1 হাজার মানুষ মরেছে 71-এ। অথচ 71-এ আমি যে শিশু ছিলাম, আমারও মনে আছে ঢাকায় আমাদের রাস্তায়, এই এয়ারপোর্টের রাস্তায় কিভাবে ট্যাঙ্ক নেমেছিল। আমি নিজে সেই রিক্সাওয়ালা পরে থাকতে পিজি সাহেব আমি নিজে চোখে দেখেছি, আমি শিশু ছিলাম। কারণ আমার নানার বাসাটা তোমার বর্তমানে যে রমনা থানা, সেখানে তো ফার্ম গেট থেকে রমনা থানা যেতে হলো ওই রোড দিয়ে যেতে হতো, শেরাটনের সামনে দিয়ে। সুতরাং ওই সময় ওই দুটো রিক্সাওয়ালার ছবি, যে বিখ্যাত ছবিটা কিন্তু পিজি হাসপাতালের সামনে, ওটা আমি নিজের চোখে দেখেছিলাম। এবং আব্বা তখন তাড়াতাড়ি আম্মাকে দিয়ে আমার চোখ ঢেকেছিল, আমার মনে আছে, আমি শিশু ছিলাম। তাহলে যারা আমরা মুক্তিযুদ্ধের সময় গুলি আওয়াজ শুনেছি না, শিশু হই আর বুড়ো হই, আমরা কোন অবস্থাতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেতে পারবো না, কোন অবস্থাতেই না, যদি না জাতীয় বেইমান না হই। অনেক মুক্তিযোদ্ধা আবার সার্টিফিকেট বিক্রি করে, আজব ব্যাপার, ছেলে বানিয়ে ফেলে, এটাও আছে। বাট এনিওয়ে, নেভারদিলেস, হ্যাঁ, কাকে যুক্ত করেছে বোধহয় কাউকে। জাবেদ ওমর, আপনি আলোতে আসেন। কিছু দেখা যায় না, জাবেদ ওমরের কিছু দেখা যায় না, চেহারা দেখা না গেলে কেটে দিতে হবে। কিছু আমাদের এটা কোনো গোপনীয় লাইভ না। হ্যাঁ, দেখা যাচ্ছে না জাবেদ, দেখা যাচ্ছে না কিছুই। আমি কাপড় দিনই গায়ে। আচ্ছা, ঠিক আছে। তো এনিওয়ে ওর ও দেখা যাবে, যে বাদ দাও তাহলে। তারপরে কথা হচ্ছে যে আমাদের যে বৈষম্য, যে কেউ ভালো থাকবে কেউ ভালো থাকবে না, স্বাধীনতার এত বছর পরেও আমি বাংলাদেশের একটা শাকিব খানের সিনেমায় আমি এটা দেখেছি, রাজকুমার সিনেমায়, সে আমেরিকা যায় তার মাকে খোঁজার জন্য। সেখানে আহমেদ শরীফ একটি ক্যারেক্টার করে যে সে বাঙালি দেখলে গালাগালি করে। শেষ পর্যায়ে দেখা যায় যে সে শাকিব খানকে সমস্ত আমেরিকার যত সম্পদ আছে সবকিছু তাকে দিয়ে দেয়, যে বাংলাদেশে গিয়ে আমাকে অন্তত 3 হাত মাটির নিচে কবর দিও, এই আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমার একটা কবর কিনে নিলাম আমি। এর পিছনে দুঃখের কারণ ছিল যে আমি আমার দেশে ওষুধ পাবো কোথায় বয়স হলে, আমি মেডিকেল ট্রিটমেন্ট পাবো না, আমি এখানে সেটা পাবো। আমার দেশে আমি স্বাধীন করেছি, কিন্তু আমি আমি আমার আশা দেশের করি না শ্রুতি, পাই না। আমার ব্যাপারটা ভিন্ন। আমি তো দেশের বাইরে 31 বছর। আমি তোমাকে বলি যে আমার ব্যাপারটা ভিন্ন। আমি না খেয়ে থাকি, আমি চিকিৎসা না পাই, আমি চাকরি আশাও করি না। আমি যদি ভিক্ষা করে থাকতাম, ভিক্ষা করে আমি দেশে চলে আসতে চাই। আমি নিজে, আমার লাইফের অনেক মৃত্যু হুমকি আছে। আমি যে আমার মতের জন্য আমি দেশে আসতে পারছি না, তোমরা যারা আমাকে চেনো তোমরা সবাই জানো যে আমার উপর কত মৃত্যু হুমকি আছে। আমি যে দেশে আসতে পারছি না, এটাইতেই প্রমাণ করে দেশ স্বাধীনতা অর্জন করেনি। কারণ হচ্ছে দেখো, আমাদের দেশে যা বললাম যে অ্যান্টি ডিসক্রিমিনেশন ল গুলো শক্তিশালী করতে হবে। এটা এক, যাতে করে কেউ নিজের জন্মের কারণে, যে আমি মুক্তিযুদ্ধের সন্তান, সশস্ত্র মুক্তিযুদ্ধ আমার আব্বা করেনি, আমি মুক্তিযুদ্ধের কারণে, আমি 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 আমার গায়ের রঙের কারণে, আমি আমার জন্মের কারণে, জন্মস্থানের কারণে, আমি আমার সেক্সের কারণে, যে আমি ছেলে না মেয়ে, এইসব কারণে আমি চাকরি পাবো না, এটা হবে না। বা আমি বিকলাঙ্গ, আমি চাকরি পাবো না।
বা আমি স্পেশাল নিড বা আমি একটা আচ্ছা, নির্দিষ্ট আমরা ethnic আলোচনা family। শেষ পর্যায়ে চলে আসছি। হুম। এখন আমার কথা হচ্ছে যে আমাদের কোটাটা কি এরকম হওয়া উচিত না? অর্ধেক ছেলে মানে 50% ছেলে এবং 50% মেয়ে, মানে সমান অধিকারে না, সকল পর্যায়ে নো, থেকে তারা নো, নো, মেধাভিত্তিক চাকরি পাবে। মেধাভিত্তিক হতে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, মানে মেধাভিত্তিক হতে হবে। 50-50 ও দরকার নেই। নো, কারণ হচ্ছে বেশি বর্তমানে, হতে পারে, কমও না হতে পারে। বর্তমানে আমার ডাটাগুলো মুখস্থ আছে। বর্তমানে এভারেজে মেয়েদের ভিতরে ৭১% তারা প্রাইমারি এডুকেশনে আছে, ছেলেরা আছে ৭৬% গত ৫ বছর ধরে। এবং চাকরি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি এমপ্লয়মেন্ট পাচ্ছে বর্তমানে। মেইন কারণ হচ্ছে ছেলেরা দেশের বাইরে অনেকে পড়ালেখা না করে চলে যেতে হচ্ছে, এটা অনেকে জানে না। দেশের বাইরে চলে যেতে হচ্ছে। তারা বেকার হচ্ছে। দেশে কিন্তু তারা আসলে ইনফ্যাক্ট বেকার। তাহলে এখন কথা হচ্ছে, এই যখন সিচুয়েশন, ছেলেরা কেন ডিসক্রিমিনেশনের শিকার হবে? উত্তর হচ্ছে নো। দেশের ছেলে মেয়ে সবার সমান শিক্ষা বিভাজন থাকা যাবে না। না, দেশের সমান শিক্ষা সুনিশ্চিত করতে হবে ছেলে এবং মেয়ের। একটা মেয়ে যেন মেয়ে হওয়ার কারণে কোনো মতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এটা হচ্ছে ডেফিনিটলি। একটা ছেলেও যেন ছেলে হওয়ার কারণে শিক্ষা হিসেবে থেকে বঞ্চিত না হয়। একটা ছেলে এবং মেয়ে সমান আচ্ছা, ওই এটা প্রতিযোগিতায় বললে তো চাকরি করবে। আরেকটা কথা আসে। মেয়েদেরকে কিছু উপবৃত্তি দেওয়া হচ্ছে। সে জায়গায় ছেলেদের বেতনের জায়গায় তাদেরকে কমতি কোনো ক্ষমা করা হচ্ছে না, বা তাদেরকে কোনো সুযোগ টাকা পয়সার দিক থেকে আর্থিক সুযোগ দেওয়া হচ্ছে না। অনেক ছেলেরা ঝরে যাচ্ছে এই কারণেও। অফকোর্স, মেয়েরা অফকোর্স, উপবৃত্তি পায়, ছেলেরা তো উপবৃত্তি অবশ্যই, পায় না, ঠিক আছে, কিন্তু তাদের সেলারিটা তো কমিয়ে দিতে পারে। অবশ্যই। সুতরাং এটা ছেলে এবং মেয়ে সমান অধিকার, সমান আইন এবং কোনো মতে যেন ডিসক্রিমিনেশনের শিকার না হয়। দ্যাটস অল। যে ছেলে হওয়ার কারণে বা মেয়ে হওয়ার কারণে ডিসক্রিমিনেশন শিকার হবে না। চাকরির ক্ষেত্রে মেধায়, আমাদের দেশে তো ফেক, মানে নারীরা ফেক ক্ষমতায়ন অনেক হয়েছে। কিছু। এটা এরশাদ কাকু বলে গিয়েছিলেন কথাটা সংসদে। যে আমাদের শেখ হাসিনা হয়েছেন বাবার পরিচয়ে, খালেদা জিয়া হয়েছেন তার স্বামীর পরিচয়ে, শিরিন হয়েছে তার বাবার পরিচয়ে স্পিকার। নারীরা নিজের পরিচয় কবে হবে? হ্যাঁ, রওশন এরশাদ হয়েছে তার স্বামীর পরিচয়ে। তাহলে আমার কথা হচ্ছে এগুলো হচ্ছে ফেক নারী ক্ষমতায়ন, ফেক। কিন্তু রাইট, অনেক রাইট। যোগ্যতা সম্পন্ন নারীরা কিন্তু নারী হওয়ার কারণে সামনে এগোতে পারছে না। অনেক যোগ্যতা সম্পন্ন নারী। তাহলে আমার কথা হচ্ছে যোগ্যতা সম্পন্ন মানুষকে সামনে এগিয়ে দিতে হবে, আদারওয়াইজ জাতি মেধা শূন্য হয়ে যাবে। জাতি মেধার ভিত্তিতে সামনে এগিয়ে যাবে। তো অন্যথায় আমরা তো অনেক বিশ্ববিদ্যালয়। কর্মচারীকে দেখি তারা ভালো করে একটা ফর্মও ফিল আপ করতে পারে না, আমাদেরকে দিয়েই করানো হয়। যান এটা করে নিয়ে আসেন। আমরা তো সিস্টেম বুঝি না, কিন্তু ওরাও বুঝে না, আমাদের চেয়ে বেশি অকেজো। হ্যাঁ, এমন বিভিন্ন সেক্টরে আছে। কোটা সিস্টেম হওয়াতে একটা নির্দিষ্ট দলের লোক ক্ষমতায় ঢুকে তারা মেধাশূন্য লোকেরা একটু ইচ্ছামতো চাকরি করাপশন করে, চাকরি পাচ্ছে। ইচ্ছামতো করাপশন করে এবং তারা অনেকে ছাত্র লীগ করার কারণে অনেকের মারদাঙ্গাগিরি করার রেকর্ড আছে। তারা গুন্ডামি করেন এবং তারা মাস্তানি করেন, মহল্লায় মাস্তান। তারা করাপশন করলে কেউ কিছু বলার থাকে না। এবং শেখ হাসিনা এগুলো তেওয়াক্কা করেন না, কারণ শেখ হাসিনা চান 50% মানুষ দরকার ধূলিসাৎ হয়ে যাক, 50% ফুলে পেয়ে বড় হোক, উনি ক্ষমতায় থাকুন। এবং দু একটা স্টানবাজি যে আমার পিয়ন করাপশন করেছে, এগুলো হচ্ছে স্টানবাজি। শেখ হাসিনা এসব স্টানবাজি আমরা অভ্যস্ত। তবে আমার শেষ কথা হচ্ছে, আমাদের ছাত্র জনতার উদ্দেশ্যে এই সংগ্রামকে এখন জাতীয় সরকার পতনের সংগ্রামে রূপান্তর করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মসূচি চলমান থাকবে। তোমরা হল ছাড়বে না। হল যদি ত্যাগ করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর সাথে আমাদের সময় হল ভ্যাকেট করা অনেক স্টেপ নিয়েছিল, আমরা ভ্যাকেট করিনি, মার খেয়েছি ভ্যাকেট করিনি। তোমরা যদি হল ভ্যাকেট করো দেখবা সেখানে ছাত্রলীগ ঢুকে যাবে তাহলে তোমাদের আপনার অবস্থা। বক্তব্য হচ্ছে যে সরকার কখনোই কোটা আন্দোলনের যে না, সমস্যাটা এটা সমাধান করবে না। না, না, নো চান্স, নো চান্স। সরকার এটা করবেই না। আবার কোনো আর ভাওতাবাজি যদি আনে কিনা করে কে জানে? তাহলে কিভাবে করলে ভালো হতো? কোনো ভাওতাবাজি আনে এটা কে তো জানে? আপনি বলেই স্টেট বাস। দিয়েছেন। আপনি কথা তো হচ্ছে, বলেই দিয়েছেন। হ্যাঁ, অ্যান্টি ডিসক্রিমিনেশন ল করো আর এই সমস্ত কোটা বাতিল, একদম বাতিল। ঠিক তো আছে? আপনার আলোচনা আ ভালো লাগলো এবং আপনার মানে নিরপেক্ষ আলোচনা খুবই ভালো লাগলো। আমরা সবসময়ই চাই যে নিরপেক্ষ আলোচনা করব। আমরা কোনো সরকারের টাকা খাইনি, কোনো সরকারের কাছে মাথা বিক্রি করিনি। আমরা জাতি হিসেবে, নাগরিক হিসেবে, আমাদের দেশপ্রেমিক হিসেবে দেশ মাকে ভালো রাখার জন্য কথা বলেছি। আপনারা যারা আমাদের আলোচনা শুনেছেন, আপনাদের ভালোর জন্য, আপনাদের সন্তানদের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমরা কথা বলেছি। যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আর আপনারা আমাদের দুজনকে আরেকটা কথা বলি ভাইয়াকে, আমি যে অনেকদিন ধরে লং ডিস্টেন্স আপনার সঙ্গে আলোচনায় নেই,
অসংখ্য মানুষ আমাকে বিভিন্ন ভাবে এসে আমাকে খুঁজে বের করেছে। আপনি ওনার সঙ্গে কেন কথা বলেন না, আলোচনায় আসেন, আপনাকে দেখতে চাই। আপনার মতো আলোচনা আমরা আর পাই না কারোর মধ্যে। তো আচ্ছা, আমি নেক্সট টাইমে দেখি আপনার সঙ্গে সপ্তাহে ২-১ টা লাইভ আপনার আইডিতেও শিওর, করব, আমার আইডিতেও করব। শিওর, মিলে-ঝিলে করব যেন অবশ্যই, আমাদের ২ জনকে অনেক মানুষ কিন্তু শুনতে চায়। আমি এটা অনেক এনালাইসিস করেছি। শিওর। অসংখ্য মানুষ গত ৩ দিন আগেও একজন মানে খুবই বিরক্ত করছিল। আপনার সঙ্গে কেন আমি লাইভে আসি না, কথা বলি না। আমি পরে ওকে মেসেঞ্জারে পর্যন্ত তোমার বিরক্ত দর্শকদেরকে ব্লক করে বলে দিয়েছি। রাখি, অবশ্যই শ্রুতি আমার খুবই স্নেহের একজন মেয়ে, খুবই স্নেহের। এবং আমি অবশ্যই শ্রুতির ডাকে আসবো এবং প্রোগ্রামে আসবো। আপনারা সবাই শ্রুতির চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি আসবো এবং আমার চ্যানেলে আপনার কাছে শ্রুতিকে দেখতে পাবেন। তো হ্যাঁ, আজকে এই পর্যন্ত অবশ্যই। থাকবো আমরা শ্রুতি। ২ জনে মিলে বিভিন্ন সমসাময়িক আলোচনা করতে চাই। অবশ্যই, আপনারা যদি চান, আপনারা যদি অবশ্যই, আমাদেরকে আগ্রহ তৈরি করেন, তাহলেই অবশ্যই, সম্ভব। অবশ্যই। তো সবাইকে শুভকামনা। আমরা ১ ঘন্টা লাইভ করে ফেলেছি। অনেক লম্বা লাইভ হলে আলোচনা জ জটলা বেঁধে যায়, ব্রেনে সমস্যা হয়, কোনো শারীরিকভাবে সমস্যা নেই। মানসিক সমস্যা হয়। সেজন্য আমরা ১ ঘন্টার বেশি লাইভ করব না। ঠিক আছে। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আপনার শুভেচ্ছা। প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনি অনেক মূল্যবান সময় আমাকে বা আমাদেরকে দিয়েছেন। নো সেজন্য আপনার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা। আপনিও ভালো মোস্ট ওয়েলকাম, থাকবেন, সুস্থ মোস্ট থাকবেন। ওয়েলকাম শ্রুতি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি লাইভ শুভরাত্রি। থেকে।